জামায়াতকে ৭১-এর ভূমিকা স্মরণ করতে বললেন মির্জা ফখরুল। যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না, দাবি জামায়াতের। দুর্বল শাসন কাঠামোর জন্য বাংলাদেশে অসাংবিধানিক পন্থায় সরকার বদল ঘটেছে মন্তব্য ভারতের। নেপাল ও শ্রীলঙ্কা সহ কয়েকটি দেশের চিত্রও একই। চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব যাচ্ছে বিদেশিদের হাতে। রুখে দিতে গণ অনশনে নেমেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। দক্ষতা ও ভাষাগত শিক্ষার অভাবে যথেষ্ট কর্মী পাঠানো যাচ্ছে না জাপানে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান। চলতি বছর ঢাকার তুলনায় বাইরে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। গ্রামাঞ্চলে মশক নিধন কর্মসূচির দুর্বলতা ও জনবল সংকটই দায়ী। এবং সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। বরগুনার পাথরঘাটার জেলেদের চোখে মুখে খুশির ঝিলিক। জামায়াত ইসলামীকে ৭১-এর ভূমিকার কথা স্মরণ করতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা ৭১-এর স্বাধীনতার বিরোধিতা করেছে তারা ৭১-কে দাবিয়ে ২৪কে বড় করে দেখাতে চায়। পরিকল্পিতভাবে কিছু মানুষ ৭১-কে ভুলিয়ে দিতে চাইছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচন অপরিহার্য শিরোনামে আলোচনা সভায় একথা বলেন তিনি। ১৯৭১ সালকে যারা ভুলিয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই, যে তারা ১৯৭১কে অস্বীকার করতে চায়। এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে, আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, ১৯৭১ সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশে, এই ভূখণ্ড একটা স্বাধীন দেশ হিসাবে মর্যাদা পেয়েছে। যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। সকালে রাজধানীর শাহবাগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা, পেশি শক্তির দৌরাত্ম্য কমে যাবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও জানান তিনি। বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না। এদিকে দলের আরেক নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল। এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জুলাই সনদের যে ভিত্তি, এই ভিত্তিটাকে বাস্তবায়ন করার জন্য আগেই জনগণের ভোট নেওয়া উচিত। গণভোট দিতে হবে, জনগণ যেই পক্ষে থাকবে সেটাই চালু হবে। যারা গণভোটকে চাই না তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলে। আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর কমিশন, জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। কুয়াকাটায় জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি হিসেবে সকালে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। নির্বাচন উপলক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের শক্তি আরও বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে যারা অসদাচরণ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই, আরপিও সংশোধন করা হয়েছে। কর্মশালায় ৬০ জন পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসাররা অংশ নেন। ভালো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। দুর্বল শাসন কাঠামোর জন্য বাংলাদেশে অসাংবিধানিক পন্থায় সরকার বদল ঘটেছে, এমন মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
বলেন নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল। শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে দোভাল আরও বলেন, রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু রাষ্ট্রকে তার লক্ষ্য পূরণে সাহায্য করে না, সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও পূরণ করে। দোভাল নারী সুরক্ষা, সমতা ও ক্ষমতায়নের উপরও গুরুত্ব দেন। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় অসাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু মূল কারণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষয়ে ক্ষয়ে দুর্বল হয়ে যাওয়াতেই এটা ঘটেছে। আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। এখন সাধারণ মানুষ অনেক বেশি সচেতন, উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছে প্রত্যাশাও বেশি। তাই রাষ্ট্রকেও তাদের সন্তুষ্টির দিকে খেয়াল রাখতে হয়। জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি ও দেখভাল করেন। In the process of nation building. চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া রুখতে গণ অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, গণ অনশনে যারা অংশগ্রহণ করেছেন কি বলছেন তারা, এবং সব শেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। এই মুহূর্তে আছি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, যেখানে চলছে চট্টগ্রাম বন্দরে এনসিটি টার্মিনাল বিদেশিদের হাতে যে ইজারা দেওয়ার ব্যাপার, সেটার প্রতিবাদে চলছে গণ অনশন কর্মসূচি, যেখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা। এবং আমরা দেখেছি আজ সকাল 9টার কিছু সময় পর থেকে গণ অনশন কর্মসূচি শুরু হয়, যেটি আসলে বিকেল 4টার কিছু সময় পর পর্যন্ত চলবে বলে আমাদের জানানো হয়েছে। আমরা এর আগেও দেখেছি চট্টগ্রাম বন্দরের সেই ব্যাপার নিয়ে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে এবং ধারাবাহিকতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আজকে কর্মসূচি, এখন গণ অনশন কর্মসূচি চলছে, যেখানে আসলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা আমরা দেখেছি চট্টগ্রাম শ্রমিক দল হোসেন এবং বাংলাদেশ প্যারালের বিভিন্ন নেতারা এখানে বলছেন যে বিদেশিদের হাতে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত থেকে সরকার চলে আসে সেই হিসেবে তারা বলছেন। এবং এছাড়াও যে গণ অনশন কর্মসূচি চলছে সেটা এখন পর্যন্ত চলমান রয়েছে। এখান থেকে বক্তারা যেটা বলছেন যে বাংলাদেশ যে চট্টগ্রাম বন্দরের যে টার্মিনালগুলো সেগুলো যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, সেক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের রপ্তানি খাত এবং নিরাপত্তা ও সার্বভৌমত্ব সহ যেগুলো সে হুমকির মুখে পড়বে এবং সব চক্রান্ত করেছে, তারা তাদের সেই দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। আজকে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ। শহীদুল, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ। দ্রুতই অভিযোগপত্র জমা দেয়া হবে বলে জানিয়েছে র্যাব। সকালে কাউরান বাজারে সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাব 11 এর অধিনায়ক। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নরসিংদীর রায়পুরা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় র্যাব সদস্যদের ওপরও হামলা করে গ্রেপ্তারকৃতরা। মূলত এলাকার চর দখল, বাজার দখল ও আধিপত্যকে কেন্দ্র করেই ওই এলাকার প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। আর পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম এনে দেশে এসব অস্ত্র তৈরি করা হতো। দেশের নৌপথ কিছুটা অরক্ষিত থাকায় নৌপথ দিয়েই অস্ত্রগুলো দেশে এনে স্থানান্তরিত করা হয় বলেও জানায় র্যাব। এই অস্ত্রগুলো মূলত পার্শ্ববর্তী দেশ থেকে তারা এনে থাকে। স্পেশালি যে বন্দুকগুলো আমরা যেগুলো পেয়েছি শর্টগানের মতো দেখতে, সেগুলা এবং বিদেশি যে পিস্তল যেগুলো পেয়েছি সেগুলো পার্শ্ববর্তী দেশ থেকে বর্ডার ক্রসের মাধ্যমে তারা নদীপথের মধ্যে নিয়ে আসে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 89, যশোর 5-এ।
স্বাগত জানাচ্ছি CSRMWC ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে বিএনপি কতটা শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারবে সে বিষয়ে। স্বাগত আপনাকে CSRMWC ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই জানতে চাই যে আপনি এই আসনটি থেকে সম্ভাব্য প্রার্থী, সেটা নিজেকে কেন যোগ্য মনে করছেন? আরও তো অনেকেই আছেন, অনেকের সম্ভাবনাময় রয়েছে, আপনি এদের মধ্যে কেন নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী বা আপনার জনপ্রিয়তা বেশি? দেখুন, 38 বছরের রাজনৈতিক জীবনে আমি মানুষের সেবার সাথেই থেকেছি, ছাত্র জীবন থেকেই। আর এইখানে যারা অপর প্রার্থী আছেন, মনোনয়ন চান, তারা কেউ যে আমার থেকে অযোগ্য এটা আমি মনে করি না। এটা সিদ্ধান্ত হচ্ছে সরাসরি আমার দলের হাইকমান্ডের। আমি মনে করি আমার এই রাজনৈতিক জীবনে এলাকার মানুষের জন্য, সেবার জন্য সর্বদাই আমি সচেষ্ট থেকেছি। ফলে আমি সেই বিবেচনায় আমি মনে করি যে আমি যোগ্য। এখানে জামাত রয়েছে, আরও অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে এবার নির্বাচনটা, বিশেষ করে এই আসনটিতে? দেখুন, এই আসনটিতে আসলে বিএনপির অবস্থান যথেষ্ট শক্তিশালী। জামাত তারা চেষ্টা করছে, আর জামাত যদি নির্বাচনে আসে প্রতিপক্ষ হিসাবে, আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ সাম্প্রদায়িক রাজনীতির সাথে খুব বেশি সম্পৃক্ত থাকতে অভ্যস্ত না। তার কারণ আপনার জানা আছে এখানে বিপুল সংখ্যক হিন্দু অধ্যুষিত একটা এলাকা। দেখতেই পাচ্ছেন এখানে অনেক হিন্দুজনও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ফলে এইখানে জামাত ইসলাম নির্বাচন করবে, ঠিক আছে। আমরা মনে করি না যে তাদের সাথে লড়াই করে আমাদেরকে এগিয়ে যেতে খুব কষ্ট হবে, এটা আমি মনে করি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সবসময় বলে আসছেন যে এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনসম্পৃক্ততাকে বেশি প্রাধান্য দিবে। তো সেই দিক থেকে কি আপনি কতটা এগিয়ে থাকবেন বলে মনে করছেন? দেখুন, আমি করোনাকালীন সময়ে এই মনিরামপুর এই এলাকাতে আমি 12,500 পরিবারের কাছে ত্রাণ পাঠিয়েছি। সেক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা করিনি, হিন্দু মুসলিম বিবেচনা করিনি। তারপরে এখানে ভবদাহ একটা ভয়ঙ্কর অভিশাপ এই অঞ্চলের মানুষের জন্য। সেইখানে প্রতি বছর বন্যা কবলিত হয় এবং সেখানে আমি ত্রাণ সামগ্রী বিতরণ করি। বিগত 17 বছর আমার দলের নেতাকর্মীরা যারা মামলা খেয়েছে, জেল খেটেছে, আমি আমার অনেক কষ্টের রুজি দিয়ে সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি, জেলখানায় খেয়াল রেখেছি, অনেক উপকার করেছি। সে কারণে এখানকার মানুষ এবং আমার দলের কর্মী, মাঠ পর্যায়ের কর্মীরা নিঃসন্দেহে আমাকে ভালোবাসে এবং আমি বিশ্বাস করি তারা আমাকে ছেড়ে যাবে না। কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন সাধারণ জনগণের কাছে? দেখুন, আমার প্রতিশ্রুতির সর্বপ্রথম পর্ব সেটা হচ্ছে সমাজের প্রতিটা পর্বে আমি ন্যায় প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা রাখব। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেটা সমাজে ন্যায়ই ভিত্তি, ন্যায়টাকে যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে সমাজের প্রতিটা পর্বে অন্যায়টা যদি থেমে যায়, সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, দখল, চাঁদাবাজি, লুটপাট এগুলি কোনো কিছুই করার সুযোগ নাই। ফলে ন্যায়টা প্রতিষ্ঠা করতে হবে। এবং মনিরামপুরে যে সমস্ত কাজগুলি অসমাপ্ত আছে, হসপিটালটার অবস্থা ভালো না, তারপরে মনিরামপুর বাজারে দেখবেন রাস্তাটা বড় সংকীর্ণ, ওইটাকে হয় প্রশস্ত করতে হবে অথবা একটা বাইপাস করতে হবে। তারপরে এখানে ভবদাহ একটা বড় সমস্যা, যদিও বর্তমান সরকার এই সমস্যা সমাধানে উদ্যোগী ভূমিকা নিয়েছেন। যদি এর পরেও কোথাও অবশিষ্ট থাকে, আমি যদি এই জনপদের প্রতিনিধি হতে পারি, মহান রব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, তাহলে আমি এই সমস্যাটি সমাধানে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। জনাব তারেক রহমান যে ধরনের দিক নির্দেশনা দিয়েছেন আপনাদের উপর, সেই মোতাবেক কি কাজ করে যাচ্ছেন কিনা? সাধারণ মানুষের দোরগোড়া যাচ্ছেন, তারা আসলে কি বলছে? বিশেষ করে এখানে আওয়ামী লীগের যারা ভোটার রয়েছেন, সেই ভোটগুলো কি বিএনপি পাবে কিনা? দেখুন, আওয়ামী লীগ তো আওয়ামী লীগ, তাদের রাজনৈতিক দর্শন আর আমাদের রাজনৈতিক দর্শন এক না। তারা আমাদেরকে ভোট দিবে কিনা সেই বিবেচনাটাই আমরা করছি না। তাদের সাথে লড়াই করে, জামাত ইসলামের সাথে লড়াই করেই তো আমরা টিকে আছি এখানে। সো আমরা এখানে কোনোভাবেই আওয়ামী লীগের মুখাপেক্ষী না। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি, ব্যক্তি আমি, আমার অবস্থান, মানুষের প্রতি আমার যে দায়বদ্ধতা, পরোপকারিতা আমি যেভাবে সবসময় দেখেছি বা দেখিয়েছি, সেইটার আলোকে এখানে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটি আমার অনুকূলে আসবে বলে আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি। শেষ প্রশ্ন রাখতে চাই, ছোট করে উত্তর দেবেন, একেবারে সংক্ষিপ্ত সময়। সেটা হচ্ছে যে আপনি পরবর্তীতে এই জামাত বলছে, সবসময় বলে আসে যে আপনারা তাদের একত্রিত করে বা জোট হলে আপনারা বেশি শক্তিশালী হয়ে থাকেন, তারা এখন এককভাবে করতেছে, আপনারা তাদের থেকে কম শক্তিশালী। বিষয়টা আসলে কীভাবে দেখেন? দেখুন, 91 সালে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আমাদের সাথে থাকার কারণে জামাত 17টা সিট পেয়েছিল। 96 সালে কিন্তু তারা আমাদের সাথে চ্যালেঞ্জ করে নির্বাচন করতে যে মাত্র 3টা সিটের মালিক হয়েছিল।
আমরা কোনোভাবেই মনে করি না জামাতের সেই শক্তির থেকে বিএনপির শক্তি কম। দেশনায়ক প্রিয় নেতা জনাব তারেক রহমান তারুণ্যের প্রতি তার যে কমিটমেন্ট, মানুষের প্রতি কমিটমেন্ট, সেই কমিটমেন্টে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে যশোর 6 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। জামায়াতে ইসলামীকে ৭১-এর ভূমিকা স্মরণ করার পরামর্শ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা ৭১-কে দাবিয়ে ২৪কে বড় করে দেখাতে চায়। কয়েকজন উপদেষ্টার স্বার্থে জুলাই সনদ প্রয়োজন, দেশের জনগণের দরকার নেই, এমন মন্তব্য দলের নেতাদের। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচন অপরিহার্য শীর্ষক আলোচনা সভা। সভায় জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, দেশের জনগণের জুলাই সনদের কোনো প্রয়োজন নেই, কিছু কিছু উপদেষ্টার স্বার্থে জুলাই সনদ প্রয়োজন। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য কত এই জুলাই সনদের প্রয়োজন আছে। একই আয়োজনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীকে ৭১-এর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, ১৯৭১ সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। একবার স্মরণ করুন অতীতের কথা, আমি কারো নাম ধরে বলবো না, কিন্তু নিজেদের অতীতটা স্মরণ করবেন। ১৯৭১ সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই, তাতে আপনার নাটকরা আমার কিছু করার নাই। এদিকে রাজশাহীতে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বিএনপির আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, জোর করে ২-৩টি দলের মতামত সবার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। ঐক্যমত্যের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে তাদের দাবি। অথচ ঐক্যমত কমিশন করার উদ্দেশ্য ছিল যে ঐক্যমত যতটুকু হবে ওইটা নিয়ে আমরা জনগণের কাছে যাব, বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দেয়। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে। কোনো কিছু চাপিয়ে দেয়া নয়, বিএনপি নেতারা বলছেন দেশের মানুষকে তাদের মতো করে সিদ্ধান্ত নিতে দিতে হবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা হয়েছে, যা যথাসময়ে অনুষ্ঠিত হবে। দুপুরে লালমনিরহাটের জেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রতিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ শীর্ষক আলোচনায় একথা বলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফওয়া খালিদ হোসেন। বলেন, ইতিমধ্যে নির্বাচনী আমেজ দেশে শুরু হয়ে গেছে। উপদেষ্টা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে নানা আন্দোলন হতে পারে। তবে যত ইস্যুই তৈরি করা হোক না কেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত আছে বলেও জানান তিনি। এ সময় মডেল মসজিদের অনিয়ম দুর্নীতি নিয়ে তিনি বলেন, প্রায় ৩৫০ মডেল মসজিদ নির্মিত হয়েছে। এসব মডেল মসজিদ তৈরিতে যারা অনিয়ম দুর্নীতি করেছেন তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভোলায় বিএনপি ও বিজেপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুপুর ১২:৩০ দিকে নতুন বাজারে বিজেপি অফিসের সামনে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে নতুন বাজার থেকে প্রেস ক্লাব পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় দুই সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি মোটরসাইকেল। বিএনপি কর্মীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলের পেছন দিক থেকে বিজেপির কর্মীরা অতর্কিত হামলা চালিয়েছেন। তাদের মতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে এই হামলা। অপরদিকে বিজেপির অভিযোগ, মূল বিএনপি নয়, তাদের একটি গ্রুপ বিজেপির অফিসে হামলা করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেট কক্সবাজার ও সিলেট ঢাকা রেলপথে দুটি নতুন ট্রেন চালু সহ ৮ দফা দাবিতে মৌলভীবাজার ও হবিগঞ্জে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টায় চট্টগ্রাম সিলেট ও ঢাকা সিলেট রুটে শুরু হওয়া এ কর্মসূচির কারণে প্রায় ঘণ্টাখানেক শ্রীমঙ্গল ও কুলাউড়া স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে সকাল থেকেই শত শত মানুষ কুলাউড়া ও শ্রীমঙ্গল রেল স্টেশনে জড়ো হন। আন্দোলনকারীদের দাবি, সিলেট থেকে ঢাকা ও ঢাকা কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু করা, সিলেট আখাউড়া রেলপথ ডুয়েল গেজে
উন্নীত করা এবং বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলো পুনরায় চালু করা। এছাড়া ট্রেনের নতুন ইঞ্জিন, অতিরিক্ত বগি সংযোজন ও স্টেশনে টিকিট বরাদ্দ বাড়ানোরও দাবি তাদের। একই দাবিতে হবিগঞ্জে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শায়েস্তাগঞ্জ রেল জংশনে রেল যাত্রী কল্যাণ পরিষদ, নাগরিক কমিটি ও বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোল সম্প্রদায়ের 5 পরিবারের আশ্রয় এখন বাঁশঝাড়ে। আদালতের নির্দেশে উচ্ছেদের পর তারা 6 দিন ধরে বাঁশঝাড়ের নিচে মানবেতর জীবনযাপন করছেন। একদিকে ভিটেমাটি হারিয়ে দিশেহারা, অন্যদিকে খাবারের অভাবে দিন কাটছে অনাহারে। তাদের পুনর্বাসনের জন্য খাস জমির খোঁজ করছে স্থানীয় প্রশাসন। বছর থেকে বসবাস করে আছি আর এখানেই থাকবো। রুমালি হাসদা 26 বছর আগে বাবুডাইং গ্রামে স্বামী সন্তান নিয়ে বসবাস শুরু করেন। তিল তিল করে গড়ে তোলেন একটি মাটির বাড়ি। পরিবারের 6 সদস্য নিয়ে ভালোভাবে দিন কাটছিল তার। তবে 27 অক্টোবর আদালতের নির্দেশে বাড়ি গুড়িয়ে দেয় প্রশাসন। ঘরের সামান্য কিছু মালামাল নিয়ে একটি বাঁশঝাড়ের নিচে পলিথিন দিয়ে কোনোরকম আশ্রয় নিয়েছে পরিবার। অর্ধেক জিনিস বাহির করেছি, অর্ধেক জিনিস ওখানে পড়ে আছে। 2 পরিবার গাছতলাতে বাস করে আছি। একই চিত্র ভারত টুডু, সুনীল লাল টুডু সহ আরও 4 পরিবারের। পরিবারগুলোর দাবি, কোনো নোটিশ ছাড়াই হঠাৎ আদালত প্রতিনিধি ও পুলিশ তাদের ঘরবাড়ি গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করে। ঘর ভাঙার পর থাকে তো ধরলেন যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মধ্যেই থাকতে হচ্ছে। থাকা তো কোনো ঠাঁই নাই, সরকার কোনো পদক্ষেপ নিলে আমাদের ভালো হতো। 1998 সাল থেকে এই জায়গায় বসবাস করছিলেন ভুক্তভোগীরা। 77% জমি তাদের সম্প্রদায়ের 3 জনের নামে রেকর্ডভুক্ত ছিল, যারা এখন আর ওই এলাকায় থাকেন না। এর মধ্যে ওই জমি নিজেদের দাবি করে নজরুল ইসলাম আলমগীর ও তাদের আত্মীয় স্বজন মিলে কয়েকজন আদালতে মামলা করেন। দরিদ্র কোল পরিবারগুলো আইনজীবী নিয়োগ করতে না পারায় মামলায় হেরে যায়। উচ্ছেদের পর থেকেই পরিবারগুলো বাঁশঝাড়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। 5টা পরিবার কষ্টে জীবনযাপন করছে, এই মানবতার জীবনযাপন করছে, এটা দেখে খুব কষ্ট লাগছে। তবে তাদের পুনর্বাসনের জন্য খাস জমি খোঁজ করছে স্থানীয় প্রশাসন। তাৎক্ষণিকভাবে আর্থিক সাহায্য এবং চাল দিয়েছি এবং তাদের পুনর্বাসনের জন্য জায়গা দেখেছি। আশা করি আমরা তাদেরকে একটা টিন শেডের ঘরের মধ্যে ব্যবস্থা করে দিতে পারবো। দ্রুত এই পরিস্থিতি সমাধানের প্রত্যাশা তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। সাংবাদিকদের আর্থিক, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা সহ 21 দফা দাবি বাস্তবায়ন না হলে লং মার্চ টু যমুনার ঘোষণা দিয়েছেন রংপুরের সাংবাদিকরা। দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে আয়োজনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন তারা। মহানগরী সহ 8 উপজেলার 2 শতাধিক গণমাধ্যম কর্মী এতে অংশ নেন। সংগঠনের সভাপতি সালিকুজ্জামান সালেকের সভাপতিত্বে কর্মসূচিতে রংপুর প্রেস ক্লাব সহ জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন। সাংবাদিকদের ন্যূনতম 35,000 টাকা বেতন নির্ধারণ, সাগর রনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, 10ম ওয়েজ বোর্ড গঠন, চাকুরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল সহ 11 দফা বাস্তবায়নের দাবি জানান তারা। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে, এমন অভিযোগ করছে সিএইচটি সম্প্রীতি জোট। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনটির নেতারা। এ সময় তারা বলেন, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সংগঠন জেএসএস ও ইউপিডিএফ এর সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা সংঘাত সৃষ্টি করে নিজেদের অবৈধ স্বার্থ রক্ষা করতে চায় এবং এই জন্য শান্তিপ্রিয় অবাঙালি জনগোষ্ঠীর জীবনকে জিম্মি করছে। সংগঠনটির পক্ষ থেকে এই প্রচারণা তীব্র নিন্দা জানানো হয় এবং পার্বত্য চট্টগ্রামের সব শান্তিপ্রিয় অবাঙালি নাগরিককে এসব মিথ্যাচার ও উস্কানিমূলক অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। জিরো নামে বাংলাদেশে প্রথম মাল্টি স্কেল ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু করেছে ফকি টেকনোলজিস লিমিটেড। শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালির চাহিদা অনুযায়ী নকশা করা জিরো বেজ সরাসরি সোলার এবং গ্রিড পাওয়ারের সাথে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা রাখে। এটি নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী
বিদ্যুৎ নিশ্চিত করে, ডিজেল জেনারেটরের উপর নির্ভরতা কমায় এবং শব্দ দূষণ রক্ষণাবেক্ষণ খরচকে উল্লেখযোগ্য হারে কমিয়ে আনে। জিরো ব্র্যান্ডের 3 ধরনের বেস জিরো ম্যাক্স পোশাক শিল্প সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব সমাধান হিসেবে কাজ করে। ফকির টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ জানান, দেশের শিল্প খাতে এই ধরনের বিদ্যুৎ ব্যবহার যুগান্তকারী সক্ষমতা বৃদ্ধি করবে। ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে একাদশী উপলক্ষে কাশীবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের প্রচণ্ড ভিড়ে এ ঘটনা ঘটে। মন্দির থেকে পাওয়া ভিডিওতে দেখা যায় শত শত নারী পূজার ঝুড়ি হাতে সিঁড়িতে হুড়োহুড়ি করে নিজেদের বাঁচানোর চেষ্টা করেছেন। মন্দিরের আঙিনা জুড়ে বেশ কয়েকজনের মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আহতদের দ্রুত এবং যথাযথ চিকিৎসা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। সেই সাথে স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থল পরিদর্শন এবং ত্রাণ ব্যবস্থা তদারকি করার নির্দেশও দিয়েছেন তিনি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।